বলে, কি বলে? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, এখানে দুই ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হয়। একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে ক্লায়েন্ট সাইডে চলে, আর একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের সার্ভার সাইডে চলে। যেমন আমরা যে এই যে একটা ওয়েবসাইট বানাইছে, এই ওয়েবসাইট w3schools.com, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এই কোডগুলো কোথায় রাখা আছে? সার্ভারে, মানে একটা সার্ভার, একটা কম্পিউটারে সেখানে রাখা আছে। তো আমরা যখন এই যে এই w3schools.com লিখছি, তার মানে লেখার পর এন্টার দিছি, তখন এই যে w3schools কি করতেছে, ওই সার্ভারের সাথে আমাদের কানেক্ট করতেছে। কানেক্ট করার পর ওই সার্ভারে একটা রিকোয়েস্ট গেছে, রিকোয়েস্ট যাওয়ার পর সার্ভার কি রেসপন্স হিসেবে আমাদের এই ডেটাগুলো কি করে দিছে, পাঠাইছে, রিকোয়েস্টের রেসপন্স হিসাবে। তো এইখানে রিকোয়েস্ট যখন যায় এবং রেসপন্স আসে, তার মধ্যে দুইটা কাজ ঘটে। একটা, দুইটা ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে সার্ভারে চলে আর একটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে চলে। তো সার্ভারে যে আমরা যখন একটা ক্লায়েন্ট পিসি থেকে সার্ভারে রিকোয়েস্ট পাঠাই, রিকোয়েস্ট যাওয়ার পর ক্লায়েন্ট সার্ভার সাইডে যে ল্যাঙ্গুয়েজ গুলো থাকে, ওই হচ্ছে সার্ভারে কম্পিউটারে রান হয়। কোডটা কি হয়, সার্ভারে কম্পিউটারে রান হয়, রান হওয়ার পর প্রসেস চলার পর আমাদের ফলাফল হিসাবে, রেজাল্ট হিসেবে কিছু ডাটা ক্লায়েন্টের কম্পিউটারে পাঠায়। আরেকটা হচ্ছে আমরা যখন রিকোয়েস্ট পাঠাই, সার্ভারে রিকোয়েস্ট পাঠাই, তারপর কিছু কোড আমাদের ক্লায়েন্টের কম্পিউটারে আসে, আসার পর ক্লায়েন্টের কম্পিউটার প্রসেসটা রান হয়, রান হওয়ার পর আমাদের আউটপুট দেখায়। বুঝে গেছে কথা? তো কিছু কোড সার্ভারে রান হয়, কিছু কোড ক্লায়েন্টের কম্পিউটারে রান হয়। আমরা যখন আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে এই যে রিকোয়েস্ট রেসপন্স মডেলে যখন কাজ করে ওয়েব, আমাদের ইন্টারনেটের মধ্যে ওয়েব যখন রিকোয়েস্ট রেসপন্স মডেলে কাজ করে, একটা ক্লায়েন্ট কম্পিউটার থাকে, সার্ভার কম্পিউটার রিকোয়েস্ট যায়, দেন ওই সার্ভার রিকোয়েস্টটাকে ভ্যালিডেট করে যে রিকোয়েস্টটা ভ্যালিড কিনা, হইলে রিকোয়েস্টের রেসপন্স পাঠায়, ঠিক না? তো এখানে ওই সার্ভারে কিছু কোড কাজ হয়, ক্লায়েন্টের কিছু কোড কাজ হয়। বুঝে গেছে কথা? তো সার্ভারে যে কোডগুলো কাজ হয়, এটাকে বলা হয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর ক্লায়েন্টের কম্পিউটারে যে কোডগুলো রান হয়, সেটাকে বলা হয় ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। বুঝে গেছে কথা? তো এখন আমরা যেটা পড়তেছি জাভা স্ক্রিপ্ট, এই জাভা স্ক্রিপ্ট আগে শুধু ক্লায়েন্টেই কাজ করতো, এখন দুইটাতেই কাজ করতে পারে, ক্লায়েন্ট সাইডেও কাজ করতে পারে, সার্ভার সাইডেও কাজ করতে পারে, মানে একটা ল্যাঙ্গুয়েজ দুই জায়গাতেই কাজ করতে পারে। বুঝে গেছে? কোথায় কোথায়? সার্ভারেও, ক্লায়েন্টও। এই যে আমরা হচ্ছে এই ব্রাউজারে এই যে ইয়াগুলো কাজ করতেছি, যে এখন যদি আমরা হচ্ছে একটা ধরো হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে যাই, ক্যালকুলেটর.নেট, এই যে ক্যালকুলেটরের এই যে ওয়েবসাইটটাতে গেলাম, ক্যালকুলেটর.নেট। কেন 14-15 জন দেয়। আচ্ছা, এইখানেই আমরা দেখি, এটাতে তো লোড নিতে সমস্যা হচ্ছে। আমরা যদি এখানে একটা এদের একে কিছু ইয়া দেই, প্রসেস দেই, সে এই প্রসেসটা নিবে, আমাদের কাছে ডাটা ইনপুট নিয়ে আমাদের প্রসেস করে আউটপুট দেখাবে। তাহলে এই যে একটা প্রসেস করলো, এই প্রসেসটা সে কোথায় করলো, আমাদের এই ব্রাউজারের মধ্যেই করলো, আমাদের ক্লায়েন্ট সাইডেই করলো। ডাটা কিন্তু সে সার্ভারে পাঠায়নি, কারণ সার্ভারে ডাটা আমরা কোন ডাটাগুলো পাঠাই, যেগুলো স্টোর করার দরকার হয় সেগুলো সাধারণত পাঠাই। এই কাজটা সে ফ্রন্ট এন্ডে করতে পারলো, যে একটা প্রসেস ফ্রন্ট এন্ডে করলো। এই যে ফ্রন্ট এন্ডে প্রসেস করার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে হয়েছে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যেটা ক্লায়েন্টের মধ্যেই চলে, যে আমার কম্পিউটারের মধ্যেই, ব্রাউজারের মধ্যেই কাজ করলো। বুঝে গেছে কথা? সার্ভারে পাঠাইতে হইলো না, সার্ভারে কোনো কাজ করতে হইলো না, প্রসেস করতে হইলো না। কিন্তু যখন হচ্ছে আমরা হচ্ছে একটা ডাটা সেভ করি, যেমন আমি হচ্ছে এখানে যদি আমি এখানে আমার নামটা এডিট করি, যে আমার নাম যেই আছে ফেসবুকের নামটা এডিট করে নতুন একটা নাম দেই, তাহলে এই প্রসেসটা কিন্তু সার্ভারে পাঠাইতে হবে, ঠিক না? কারণ এটা কিন্তু ক্লায়েন্টের ইয়া দিয়ে করা যাবে না, সার্ভারে পাঠাইতে হবে, ডাটাবেজে সেভ করে রেখে দিতে হবে। তো তখন এটা কি করতে হবে, ক্লায়েন্ট সার্ভার সাইডেও কিছু কাজ করতে হবে। তখন সার্ভার সাইডে কাজ করার জন্য কি একটা সার্ভার, মানে সার্ভার সাইড মানে ব্যাক এন্ডে যে ল্যাঙ্গুয়েজ গুলো কাজ করে সেগুলো ইউজ করতে হবে। বুঝে গেছে কথা? তাহলে এইভাবে আমরা বুঝলাম যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিভাবে মানে ব্যাক এন্ডে আর হচ্ছে ক্লায়েন্ট সাইডে কিভাবে কাজ করে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এটা আমরা কি বললাম, এটা কোথায় কোথায় কাজ করতে পারে, সার্ভার এবং ক্লায়েন্ট দুইটাতে কাজ করে। আর এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ডিসিশন মেকিং ক্ষমতা আছে, লজিক্যাল কাজ করতে পারে,
বিভিন্ন গাণিতিক কাজ করতে পারে। হ্যাঁ, এই জন্য এগুলোকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে মূলত কি হয়, একটু আমরা এটা ক্লাস শুরু করার আগে এটা একটু মানে ধারণা নেই। আমরা যদি এই যে একটা সফটওয়্যার দেখি, ক্যালকুলেটর, এই কম্পিউটার মধ্যে আমাদের একটা সফটওয়্যার আছে না, এটা কি ক্যালকুলেটর সফটওয়্যার, তাই না? তো এ কি করে, আমাদের কাছ থেকে ডেটা ইনপুট নেয়, নিয়ে সেটাকে প্রসেস করে, করার পর আউটপুট দেয়। এটাই তো এর কাজ। প্রত্যেকটা সফটওয়্যারের কাজই মূলত এটা। আমাদের আমাদের কাছ থেকে ডেটা নিবে, ডেটা নিয়ে সেটাকে প্রসেস করবে, প্রসেস করার পর আউটপুট দেবে। যখন তোমার কম্পিউটার নিয়ে রচনা পড়ছো, এসে পড়ছো, ওইখানে চলে যাবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডান। তাহলে আমরা কি বললাম যে কম্পিউটারের মূলত কাজে এইটা, আমাদের কাছ থেকে নির্দেশনা নিবে, নির্দেশনা অনুযায়ী প্রসেসিং করবে, কাজ করবে, করার পর কি করবে, আউটপুট দেখাবে, তাই না? এটাই তো কাজ। তো এই সফটওয়্যারটা মূলত এই কাজ করতেছে। আমাদের কাছ থেকে ডেটা নিচ্ছে, নিয়ে সেটাকে প্রসেস করতেছে, প্রসেস করার পর কি হচ্ছে, আউটপুট দেখাচ্ছে, তাই না? বুঝে গেছে কথা? হুম। আচ্ছা, এই যে প্রসেস যে মানে আমাদের হচ্ছে আমরা যে করছি, এটার নাম হচ্ছে একটা সফটওয়্যার। সফটওয়্যারও যা, অ্যাপ্লিকেশনও তা, সংক্ষেপে আমরা এটাকে বলি অ্যাপস। আমরা মোবাইলে অ্যাপস চালাই না, ওই অ্যাপস, অ্যাপ্লিকেশন আর কি সফটওয়্যার, এগুলো কি মূলত একই জিনিস। আবার এটাকে আমরা বলতে পারি প্রোগ্রাম। এই সফটওয়্যারটাকে আমরা কি বলতে পারি, প্রোগ্রাম, যে একটা প্রোগ্রাম। মূলত এই সবগুলো জিনিস, এই টার্মগুলো কিন্তু একই, একই না? এই এই টার্মগুলো আলাদা হইলেও জিনিসটা কিন্তু একই। তাহলে এই যে প্রোগ্রামের মধ্যে মূলত কি থাকে, আগে থেকে কিছু ইনস্ট্রাকশন দেয়া থাকে। আগে থেকে কি দেয়া থাকে, ইনস্ট্রাকশন দেয়া থাকে, যে এই প্রোগ্রামটাতে এই বাটনে ক্লিক করলে এই কাজ হবে, ওই বাটনে ক্লিক করলে এই কাজ হবে, এই কাজগুলো দেয়া থাকে না? এই কাজগুলোই আমরা কি দিয়ে করি, যে ইনস্ট্রাকশনটা দেয়া আছে যে এই বাটনে ক্লিক করলে মেমোরিতে 7 ইনপুট হবে, আবার এই বাটনে ক্লিক করলে প্লাস হবে, আবার এই বাটনে ক্লিক করলে 5 ইনপুট যাবে, আবার এই বাটনে ক্লিক করলে ক্যালকুলেশন করে দেখাবে। তো এই ইনস্ট্রাকশনগুলো আগে থেকেই দেয়া আছে। এই ইনস্ট্রাকশন গুলো দেয়া, যে মানে ইনস্ট্রাকশন গুলো এই ইনস্ট্রাকশন গুলো মানে যেভাবে দিয়েছে সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা প্রোগ্রাম মূলত অনেকগুলো সেট অফ ইনস্ট্রাকশন, অনেকগুলো ইনস্ট্রাকশন দেয়া আছে, সেটাকে একসঙ্গে বান্ডেল করে রাখছে, এটাই হচ্ছে একটা প্রোগ্রাম বা সফটওয়্যার বা কি অ্যাপ্লিকেশন। বুঝে গেছে কথা? বুঝে গেছে? তাহলে এই যে ইনস্ট্রাকশনটা দিব, কি দিয়ে ইনস্ট্রাকশন দেব, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কি দেব, ইনস্ট্রাকশন দেবো। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের হয়, এখন সেটা সেরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো কি, জাভা স্ক্রিপ্ট। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। যেমন পিএইচপি, পিএইচপি শুধুমাত্র সার্ভার সাইডে করে, পাইথন শুধু সার্ভার সাইডে কাজ করে। বুঝা গেছে? জাভা, জাভা হচ্ছে এটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, এটা ব্যাকএন্ডও কাজ করা যায়, এটা দিয়ে ফ্রন্ট এন্ডও বানানো যায়। হ্যাঁ, ফ্রন্ট এন্ড শুধু মানে ওয়েবের ফ্রন্ট এন্ড বানানো যায় না, আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড বানাইতে পারি, যে আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড বানাইতে পারি। হ্যাঁ, এগুলো কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন জাভা। আর হচ্ছে স্প্রিং হচ্ছে ব্যাক এন্ডের জন্য, আর ফ্রন্ট এন্ডের জন্য হচ্ছে আচ্ছা সুইং নাকি নাম, একটা নাম ছিল, যেটা ফ্রন্ট এন্ডে, এরকম নাম ভুলে গেছি। হ্যাঁ, মেইনলি হচ্ছে ও সার্ভার সাইড, মানে জাভা হচ্ছে একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, যে যেভাবে সে ইউজ করতে চাচ্ছে সেভাবে ইউজ করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যেমন গো আছে, ব্যাকএন্ডে কাজ করে, পাইথন ব্যাকএন্ডে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এই জাভা এফএক্স, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। হ্যাঁ, আরেকটা কি জানি আছে,
জাভা সুইং, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। হ্যাঁ, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড বানাইতে পারি আমরা। জাভা সুইং। আচ্ছা, এখন তাহলে আমরা কি শিখবো? জাভা স্ক্রিপ্ট শিখবো। হ্যাঁ, তারপর এই যে আরেকটা জিনিস, মানে হচ্ছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই মুহূর্তে মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মোস্ট ডিমান্ডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কেউ কেরিয়ার করলে সবচেয়ে বেশি মানে স্যালারি পাবে। বুঝে গেছে কথা? এই জাভাস্ক্রিপ্ট, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সবকিছু করতে পারি। জাভাস্ক্রিপ্ট ব্যাক এন্ডে চলে ওয়েবের, জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডে চলে, জাভাস্ক্রিপ্ট দিয়ে মোবাইল অ্যাপ বানাইতে পারবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতে পারবো। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট সব জায়গায় ইউজ করা যায়। এই জন্য এখন এটা হচ্ছে কি, যে বলছে যে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন এই মুহূর্তে। তারপর জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ ওয়েব, মানে এটা প্রথমে ওয়েবের জন্যই তৈরি করা হয়েছিল, এখন সব কাছেই ইউজ করা যায়। জাভাস্ক্রিপ্ট ইজি টু লার্ন, তারপর বলছে যে এটাতে জাভাস্ক্রিপ্ট বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই টিউটোরিয়ালে শেখাবে। হ্যাঁ, তারপর কিভাবে পড়তে হবে সেখানে কিছু এখানে এই টিউটোরিয়াল কিভাবে ফলো করতে হবে সেটা দেয়া আছে। তারপর এখানে বলছে যে হোয়াই স্টাডি জাভাস্ক্রিপ্ট, কেন জাভাস্ক্রিপ্ট পড়তে হবে। তো জাভাস্ক্রিপ্ট যে ওয়েবের তিনটা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, সেই তিনটা যে তিনটা ল্যাঙ্গুয়েজ আছে মাস্ট লার্ন, মানে শিখতেই হবে। ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন শিখতে গেলে এই তিনটা ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো উপায় নাই। একটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই তিনটার মধ্যে একটা। এই জন্য জাভাস্ক্রিপ্টের কোনো বিকল্প না, এটা শিখতেই হবে। তো জাভাস্ক্রিপ্ট প্রথম 1997 সালে শুরু হয়েছিল। 97 থেকে 1999 পর্যন্ত এটা ভার্সন ছিল ES1, ES2, ES3। তারপর 2009 সালে এর মেজর রিলিজ হয়, ফার্স্ট মেইন ডিভিশন। এই ভার্সনটার নাম দেওয়া হয় ES5। তারপর 2015 সালে আবার একদম আরো একটা মেজর চেঞ্জেস আসে জাভাস্ক্রিপ্টের মধ্যে, এটাকে বলা হয় সেকেন্ড রিভিশন, এটা ES6। এইটাই এখন কিন্তু এখন পর্যন্ত চলতেছে মেজর রিভিশন। এরপর প্রতি বছর টুকটাক কিছু ছোটখাটো পরিবর্তন আসে। হ্যাঁ, এগুলো না এখন, মানে এগুলো প্রত্যেক বছরে আছে, যে দা ইয়ারলি এডিশন 16 সালে, 17 সালে, 18, এইভাবে চলতে থাকে। প্রত্যেক বছরে বছরে হালকা পাতলা কিছু পরিবর্তন আসে, কিন্তু মেজর যে ইয়াটা আসছিল সেটা হচ্ছে কত, 2015 সালে। এই ভার্সনটাকে বলা হয় ES6। ES6 মানে তে হচ্ছে ইকমা, এস তে হচ্ছে স্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নাম হচ্ছে ইকমা স্ক্রিপ্ট। হ্যাঁ, ES6, ইকমা স্ক্রিপ্ট 6, এই জন্য এটাকে বলা হয় ES6। হ্যাঁ, তারপর বলছে যে এই টিউটোরিয়াল ফলো করে কেউ পড়তে চাইলে কিভাবে পড়বে। লার্নিং স্পিড, হ্যাঁ, ইন দিস টিউটোরিয়াল দ্য লার্নিং স্পিড ইজ ইয়োর চয়েস। হ্যাঁ, এভরিথিং ইজ আপ টু ইউ। বলছে যে ইফ ইউ আর স্ট্রাগলিং, টেক এ ব্রেক অর রিড দ্যাট ম্যাটেরিয়াল। হ্যাঁ, অলওয়েজ মেক শিওর ইউ ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্যাট, ট্রাই ইট ইউর সেলফ, মানে প্রত্যেকটা টপিক যাতে ভালোভাবে বোঝা যায়, এটা হইলেই পরে সে চ্যাপ্টারে যাইতে পারে। তারপর সবচেয়ে বড় কথা, মেইন কথাটা বলছে যে দ্য অনলি ওয়ে টু বিকাম এ ক্লেভার প্রোগ্রামার ইজ টু প্র্যাকটিস 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 দেন কোড কোড কোড, মানে এটা ছাড়া উপায় নাই, এটা সবাই জানে। হ্যাঁ, তো প্র্যাকটিস করতে হবে, কোড করতে হবে, এর বিকল্প নাই। আমি যদি সারাদিন থিওরি পড়াই টরাই, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি সেকশনে এই ঘটনাটা ঘটে। দেখবে যে সিজিপিএ আউট অফ 4 নিয়ে বের হয়েছে, একটা স্টুডেন্ট জব পাচ্ছে না, অথচ সে স্টুডেন্ট, তুখোর স্টুডেন্ট। কারণ কি, সে থিওরি পড়ে গেছে, বইয়ের স্যার যে পড়াইছে নোট করছে, পড়ে গেছে, কিন্তু প্র্যাকটিস করে নাই, কোড করে নাই। তাহলে তার তো আদৌ লাভ নেই। হয় ওই স্কুলে ইউনিভার্সিটি লেকচারার হইতে পারবে, ঠিক না, কোথাও ক্লাস নিতে পারবে, কিন্তু কাজ তো আর করতে পারবে না, কারণ সে করেনি, প্র্যাকটিস করেনি। এটা করতে হবে মাস্ট। আচ্ছা, এই যে জাভাস্ক্রিপ্ট ডাউনলোড করতে হবে না, জাভাস্ক্রিপ্ট শেখার জন্য, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ডাউনলোড করতে হয়, কম্পিউটার ইনস্টল করতে হয়। আমাদের জাভাস্ক্রিপ্ট শেখার জন্য করতে হবে না, কারণ অলরেডি প্রত্যেকটা ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট আছে, রান করতেছে। আমরা ক্রোম ব্রাউজার চালাই, ইএসসি কি কি বলে, এজ ব্রাউজার চালাই, ব্রেভ চালাই, ফায়ারফক্স চালাই, প্রত্যেকটা ব্রাউজারে কি আছে, জাভাস্ক্রিপ্ট আছে। জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনো ব্রাউজার নাই। তো জাভাস্ক্রিপ্ট অলরেডি ব্রাউজারের মধ্যে চলতেইছে, আমাদের আর ডাউনলোড করার দরকার নেই। হ্যাঁ, তারপর বলছে জাভাস্ক্রিপ্ট এটা ফ্রি, কাউকে, যেমন যে আছে আমাদের মাইক্রোসফটের ESP.NET, যখন আমরা দিয়ে কোনো একটা ডেভেলপমেন্ট করতে যাই, তাহলে তখন তার লাইসেন্স কিনতে হয়, কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেভেলপমেন্ট করতে গেলে লাইসেন্স কিনতে হয় না, এটা ফ্রি।
আচ্ছা এতটুকুই। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশনে যদি যাই, সে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে হালকা পাতলা কিছু বলবে। আচ্ছা এখন তো ভালো দেখা যায় না, কালো হচ্ছে সাদায় ভালো দেখা যায়। আচ্ছা এই যে এখানে জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় তার একটা এক্সাম্পল আছে, হ্যাঁ, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তারপর এখানে আমরা দেখতেছি এটা কিভাবে লিখতে হয় তার একটা এক্সাম্পল দিয়েছে, আমরা এগুলো সবগুলো দেখবো ধীরে ধীরে, কোনো সমস্যা নাই। তারপর এই যে জাভাস্ক্রিপ্ট কি করতে পারে সেটা একটা এখানে একটা বলছে, ও আচ্ছা এইটা আমরা ইম্পর্টেন্ট জিনিস। জাভাস্ক্রিপ্ট ক্যান, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি কি করতে পারি সেটা একটা বলছে যে ক্লায়েন্ট সাইড আমরা হচ্ছে কোন একটা এইচটিএমএল কন্টেন্ট চেঞ্জ করতে পারি, যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট। এখন যদি আমরা এই যে এইটা কোডটাকে রান করি, রান করলে দেখবো এখানে একটা ইয়ে আছে, বাটন আছে, ক্লিক মি বাটন না। তো আমরা এর আগে শিখছিলাম যে এগুলো কিভাবে তৈরি করতে হয়, কিন্তু এখানে ক্লিক করলে একটা ঘটনা ঘটবে, প্রসেস রান হবে, সেটা কিন্তু আমরা শিখিনি। সেটা শেখার জন্য আমরা কি করবো, জাভাস্ক্রিপ্ট শিখবো। যেমন এখানে ক্লিক যখনই করবো তখন কিন্তু এই টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি ক্লিক করি, এই ক্লিক করলাম, চেঞ্জ, টেক্সটটা চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে ঘটাইলো, এই যে এই টুক কোডের জন্য, এই যে এতটুক কোডের জন্য, এতটুক কোডের জন্য এই কাজটা করছে। তারপর বলছে, তো এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোন একটা এইচটিএমএল এর কন্টেন্ট কে চেঞ্জ করলো, যে এটা এইচটিএমএল এর ভিতরে একটা কন্টেন্ট ছিল, সেটাকে কি করে দিল, একদম চেঞ্জ করে দিল, এটাই বললো। তারপর বলছে যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল অ্যাট্রিবিউট ভ্যালু। আমরা অ্যাট্রিবিউট শিখছি না, শিখছি না? তো অ্যাট্রিবিউটের ভিতরে একটা ভ্যালু দিতে হয় না, অ্যাট্রিবিউটের নেম লিখে তারপর কি করতে হয়, ভ্যালু দিতে হয়। এই ভ্যালুটা আমরা একদম সেট করে দেই যে এই ভ্যালুটা এটাই থাকবে। যদি কখনো চেঞ্জ করা পরিবর্তন হয় তখন আমার কোডে গিয়ে চেঞ্জ করতে হবে, কিন্তু ইউজার ক্লিক করে ডাইনামিকলি চেঞ্জ করতে পারতেছে না। এটা চেঞ্জ করার জন্য আমরা কি কি শিখতে হবে এখন, জাভাস্ক্রিপ্ট। যেমন এই যে এখানে আমরা একটা ইয়া দেখি, এই যে এখানে হচ্ছে কি বলতেছে, টার্ন অন দা লাইট, হ্যাঁ, এখানে ক্লিক করলে এই যে লাইটটা জ্বললো, আবার এখানে ক্লিক করলে টার্ন অফ দা লাইট। তাহলে এখানে কি ঘটতেছে, লাইটটা কি জ্বলতেছে, লাইটটা কি অফ হচ্ছে এরকম? আসলে না, এখানে দুইটা মানে ইয়ে ইমেজ আছে, একটা হচ্ছে ইয়েলো কালারের ইমেজ আর একটা হচ্ছে গ্রে কালারের ইমেজ। বুঝে গেছে কথা? যখন এই বাটনে ক্লিক হচ্ছে তখন ওই ইমেজের জায়গায়, যে আমরা ইমেজের সোর্স অ্যাট্রিবিউট ছিল না, এই যে সোর্স অ্যাট্রিবিউট ছিল ইমেজের, এই যে ইমেজের সোর্স অ্যাট্রিবিউট আছে না, এইটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এখানে ক্লিক করতেছি তখন এই যে বাল্ব অন যে ইমেজটা আছে সেইটা ওই সোর্সের জায়গায় অ্যাড হয়ে যাচ্ছে, তখন ইয়েলো কালারের বাল্বটা দেখাচ্ছে, ইমেজটা দেখাচ্ছে। আবার যখন এই ইয়াটাতে ক্লিক করতেছি তখন ওই যে গ্রে শেডের যে ইয়াটা আছে, ইমেজের সোর্সটা, ইমেজটা আছে, যেমন পিক বাল্ব অফ ডট জিআইএফ, এই ইমেজটা এইখানে অ্যাড হচ্ছে। মানে ব্যাপারটা বোঝা গেছে কথা? তাহলে সেম ইমেজটা চেঞ্জ হচ্ছে, এখানে ক্লিক করলে ব্লু কালার ইমেজটা আসতেছে, এখানে ক্লিক করলে সরি ইয়েলো কালার আর হচ্ছে গ্রে। বোঝা গেছে? হ্যাঁ, মানে ইমেজটা চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু দুইটা ইমেজ, এই যে একটা ইমেজ এরকম, আবার যদি এখানে ক্লিক করি এই যে এটা আরেকটা ইমেজ, দুইটা ইমেজ। বোঝা গেছে? যদি আমি এখানে ডাউনলোড করি সেভ ইমেজ, বোঝো নাই? আমি যদি এটা ডাউনলোড করি, ডেস্কটপে ডাউনলোড করলাম এই ইমেজটা, আবার এইখানে ডেস্কটপে ডাউনলোড করলাম, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা ফ্রেমওয়ার্ক বিষয় না, আচ্ছা আগে এটা দেখাই তারপর বলতেছি। আচ্ছা এই যে এখানে কিন্তু দুইটা ইমেজ দেখা যায়, একটা হচ্ছে এই যে ইয়েলো কালারের আর একটা হচ্ছে গ্রে কালারের। এখন যদি আমরা এটাকে দেখি, এই যে একটা ইয়েলো কালারের, সেম সাইজ, সেম মাঝখানের ইয়াগুলো একই। আবার যদি আমরা এটাকে দেখি, আমরা যদি পাশাপাশি নেই, এই যে দুইটা ইমেজ কিন্তু, এইটা একটা ইমেজ, এইটা একটা ইমেজ। বোঝা গেছে কথা? তো এখন দুইটা ইমেজ ইয়াতে রাখা আছে, ফোল্ডারের মধ্যে রাখা আছে। যখন এই বাটনে ক্লিক করতেছে তখন ওই যে ইমেজের সোর্সের মধ্যে আমাদের গ্রে কালারের যে ইয়াটা আছে, ইমেজের যে নেমটা আছে সেটা অ্যাড হয়ে যাচ্ছে। আবার যখন
এই বাটনে ক্লিক হচ্ছে তখন ইয়েলো কালারের ইমেজের যে নেমটা আছে সেটা ইমেজের সোর্স হিসাবে যাচ্ছে। বুঝা গেছে কথা? আপনি ইমেজ মানে ইমেজ ট্যাগ নিয়ে সেটার সোর্সের মধ্যে যে ইমেজটা দেখায় সেটার নাম বলে দেই সোর্স অ্যাট্রিবিউট। যেমন এই যে এরকম আমরা দেখছি না এর আগে ইমেজ, এটা একটা আইডি, তারপর যে সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে যে ইমেজটা দেখাবো সেটার নেমটা বলে দেই। তো এখন এইটা ক্লিক, এই বাটন ক্লিকের মধ্যে এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এই বাটনে ক্লিক হচ্ছে যে টার্ন অন, তখন এই যে টার্ন অন বাটন কোনটা, এই যে এটা টার্ন অন বাটন। বুঝা গেছে? তখন এখানে বলছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে পুরো এইচটিএমএল ডকুমেন্ট আছে এইটার থেকে আইডি ধরে একটা এলিমেন্ট গেট করো। বুঝা গেছে কথা? এই যে ডকুমেন্ট, পুরো এইচটিএমএল ফাইলটা হচ্ছে একটা ডকুমেন্ট। বলছে যে ডকুমেন্ট থেকে গেট এলিমেন্ট, মানে একটা এলিমেন্ট গেট করো। এলিমেন্ট আমরা পড়ছি না এর আগে, কোন এলিমেন্ট? বাই আইডি, আইডি দিয়ে ধরতে বলছে। কোন আইডি? মাই ইমেজ। তাহলে সে মাই ইমেজ আইডি কে আছে? এই ইমেজ, মাই ইমেজ আইডি দিয়ে আছে না? বুঝা গেছে কথা? তাহলে ডকুমেন্ট থেকে একটা এলিমেন্টকে গেট করবে যেটার আইডি মাই ইমেজ। তারপর বলছে যে ডট সোর্স, মানে এটার যে সোর্স অ্যাট্রিবিউটটা আছে সেটার ইকুয়াল, সেটার ভ্যালু পিক, এই যে বাল্ব অন ডট জিআইএফ, এটা সেট করে দিতে বলছে। তাহলে এই ইমেজের এই যে এই জায়গাটার বাল্ব অফ ডট জিআইএফ ছিল সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে এখন এই বাটনটাতে ক্লিক করলে, যে অন ক্লিক মানে যখন এটাতে ক্লিক হবে, অন ক্লিক যখন ঘটবে তখন এই কাজটা করতে বলছি। তখন কি হচ্ছে, এই ইমেজের সোর্স অ্যাট্রিবিউটের ভিতরের যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ হয়ে ইমেজ এই ভ্যালুটা অ্যাড হয়ে যাচ্ছে। বুঝে গেছে কথা? আমরা আরেকবার চেক করে দেখি যে এইটার আমরা যদি ইন্সপেক্ট করি, এটাকে ইন্সপেক্ট করে আমি একটু সাইডে নিয়ে আসলাম, এটা আমরা নিচে নিয়ে আসি। আচ্ছা, এখন এই যে ইমেজটা আছে এই ইমেজের সোর্সের মধ্যে কি আছে বলো দেখি? পিক, তারপর কি আছে? বাল্ব অফ ডট জিআইএফ। এখন যদি আমরা এই যে এইটাতে ক্লিক করি তাহলে দেখবা যে এইটা চেঞ্জ হয়ে যাবে, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করলাম, ভ্যালুটা চেঞ্জ হয়েছে। এই যে এই জায়গায় আমাদের কিন্তু করে দেখালো যে পিক বাল্ব অন ডট জিআইএফ, মানে এই কাজটাই কিন্তু করতেছে, বাকি কিন্তু চেঞ্জ হচ্ছে না। আবার যদি এটাতে ক্লিক করি এই জায়গাটাতে লক্ষ্য রাখবে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ক্লিক করলাম, এই যে চেঞ্জ হয়ে গেল। মানে বিহাইন্ড দ্য সিন এই কাজটাই কিন্তু হচ্ছে। বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা হচ্ছে একটা অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করতে পারতেছি। তারপর বলছে যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল সিএসএস স্টাইল। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই দেখে এই বাটনটাতে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু দেখবো যে এইটার সাইজ, ফন্ট সাইজটা বেড়ে যাবে। ক্লিক করলাম, এই ফন্ট সাইজটা বেড়ে গেল। তার মানে কি একটা স্টাইল চেঞ্জ করে ফেললো। এই যে আমাদের এইচটিএমএল ফাইলের কি হইলো, স্টাইল চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে সেটাই বললো যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল স্টাইল। আবার বলছে যে জাভাস্ক্রিপ্ট ক্যান হাইড এইচটিএমএল এলিমেন্ট, একটা এইচটিএমএল এলিমেন্টকে হাইড করতে পারে, আবার কি করতে পারে, শো করতে পারে। যেমন আমি যদি এটাতে ক্লিক করি এই এলিমেন্টগুলো হাইড হয়ে যাবে, ক্লিক করলাম এটা হাইড হয়ে গেল। তাহলে আমরা ডাইনামিকলি কোনো একটা এলিমেন্টকে কি করতে পারতেছি, হাইড করতে পারতেছি। হ্যাঁ, তারপরে এখানে বলছে যে ডিড ইউ নো জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে জাভা নামে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে আর জাভাস্ক্রিপ্ট দুইটা কি একদমই আলাদা। বোথ ইন কনসেপ্ট ডিজাইন, মানে কনসেপ্টের ব্যাপারে এবং ডিজাইন, এই ডিজাইন প্যাটার্নটা দুইটাই আলাদা। জাভাস্ক্রিপ্ট ওয়াজ ইনভেন্টেড বাই ব্রেন্ডন আইচ 1995 সালে। 95 সালে ব্রেন্ডন আইচ নামে একজন ব্যক্তি এই জাভাস্ক্রিপ্টটা তৈরি করছে এন্ড বিকাম এ ইকমা স্ট্যান্ডার্ড 1997। 1997 তে ইকমা স্ট্যান্ডার্ড হয়েছে, মানে ইকমা পুনরূপ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কম্পিউটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন মেবি। তো তাদের এইটার স্ট্যান্ডার্ড ভুক্ত হয়েছে 1997 সালে। এই 97 সাল থেকে মেইনলি ইউজ করা শুরু হয়েছে। হুম এখন যেটা এটার
ইয়া চলে, সেটার কোড নেম হচ্ছে ইকমা 262 ইজ অফিসিয়াল নেম অফ দ্য স্ট্যান্ডার্ড। ইকমা স্ক্রিপ্ট ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ, যেটা বলছিলাম যে জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নাম এখন ইকমা স্ক্রিপ্ট। বুঝে গেছে কথা? বুঝছো? এত দেরি যে তোমার? তো এখন আমরা হচ্ছে আমাদের একটা ইয়া, আমাদের যে ওয়েব ইয়াটা আছে, কোথায় আমরা করছিলাম, ডি ড্রাইভে মেবি না, ওয়েব ক্লাস, এটাতে আমরা নতুন একটা ফোল্ডার করি। কোথায় কোথায়, আজকে হচ্ছে ডে কত, 44। আমাদের ডে 44-এ আমরা হচ্ছে একটা HTML ফাইল বানাই। এটার নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা হচ্ছে আমরা ওপেন করি ভিএস কোডে। আচ্ছা, এইচটিএমএল কি ফাইল বানাইছি আমরা, এইচটিএমএল ফাইল। এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা লিখে নেই, যেভাবে আমরা অ্যাজ ইউজুয়াল লিখি। এখন এই যে এইচটিএমএল ফাইল আছে, এইচটিএমএল ফাইলের হেড বা বডির যে কোনো জায়গায় আমরা কি করতে পারবো, এই আমাদের জাভাস্ক্রিপ্ট কোড গুলো লিখতে পারবো। কি বললাম? হ্যাঁ, কি বুঝছো? হ্যাঁ, হেড ট্যাগ অথবা বডি ট্যাগের ভিতরে আমরা যে কোনো জায়গায় কি করতে পারি, এইচটিএমএল। হ্যাঁ, ইচ্ছা আছে কিছুক্ষণ পর তোমার তোমার ইচ্ছার মধ্যে পানি ঢেলে দেওয়া হবে, একটু ওয়েট করো। হ্যাঁ, আমরা হচ্ছে এইচটিএমএল আর এইচটিএমএল ফাইলের মধ্যে হেড ট্যাগ বা বডি ট্যাগের ভিতরে কোথাও এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। তো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য, যেমন সিএসএস লেখার জন্য আমাদের কি ট্যাগ ছিল, সিএসএস লিখতাম কোন ট্যাগের মধ্যে, কি ট্যাগ? হ্যাঁ, ওটা এক্সটার্নালের মধ্যে, এক্সটার্নাল যে করলাম, অ্যাড করতাম। হ্যাঁ, স্টাইল, স্টাইলের মধ্যে আমরা কি করতাম, টাইটেলের স্টাইলের ভিতরে আমরা হচ্ছে স্টাইল ট্যাগের মধ্যে সিএসএস কোড গুলো লিখতাম। এখানে স্ক্রিপ্ট ট্যাগ আছে, কি ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্টের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে আমরা হ্যাঁ জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো। আমি হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, স্ক্রিপ্টের ওপেনিং ট্যাগ, স্ক্রিপ্টের ক্লোজিং ট্যাগ। বোঝা গেছে কথা? এটার ভিতরে আমি কি করব, জাভাস্ক্রিপ্ট লিখবো। তো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা হচ্ছে প্রথমে একটা লিখি যে ডকুমেন্ট, লিখবো ডকুমেন্ট, তারপর লিখবো হচ্ছে রাইট, তারপর হচ্ছে একটা প্যারেনথেসিস দিব, তারপর এখানে ডাবল কোটস এর মধ্যে বলবো হ্যালো ওয়ার্ল্ড। কি লিখলাম? সবার শেষে একটা সেমিকোলন। আগে দেখো, তারপর প্র্যাকটিস করবা। আগে দেখো কোথায়, আগে বসো, এই যে জায়গা আছে তো, এই যে এখানে আছে, আমার পাশে বসে এদিকে। এই তুমি এটা চেয়ার নিয়ে এখানে বসো। তোমাদের দেখা যায়, দেখা যায়? এখানে আগে এসে বসো, এখানে চেয়ার নিয়ে, চেয়ার আছে তো। এখন একটা কথা বলি, মানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে একটা লাইনে জাভাস্ক্রিপ্ট কোড লিখলাম। হ্যাঁ, এই কোডটা কি করলো, এই কোডটাকে একটু ব্যাখ্যা করি। একে বললাম যে ডকুমেন্ট, এখানে কি লিখছি, ডকুমেন্ট। ডকুমেন্ট বলতে পুরো এইচটিএমএল ডকুমেন্টটাকে বোঝাচ্ছে। তাকে আমি বললাম যে এইচটিএমএল ডকুমেন্ট, সেটার মধ্যে রাইট, রাইট করো মানে লেখো।
কি লিখতে বলছি, এই যে ডাবল ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটস দিছি, এই ডাবল কোটস এর মধ্যে যে টেক্সটটুকু দিছি সেইটুকু রাইট করতে বলছি। এখন যদি আমরা এটাকে রান করি, হ্যাঁ দেখা যাচ্ছে। এটাকে যদি আমি কপি পাথ করে আমি ব্রাউজারে এটাকে রান করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড, কারণ আমি কি করলাম পুরো এচটিএমএল ডকুমেন্টের মধ্যে রাইট করতে বলছি কি হ্যালো ওয়ার্ল্ড। বোঝা গেছে কথা? আবার যদি বলি যে এটার পরে আবার পরের লাইনে আবার বললাম যে ডকুমেন্ট ডট রাইট, কি রাইট করব, এখানে ডাবল কোটসের মধ্যে বলে বা সিঙ্গেল কোটসের মধ্যে বলে দিলাম হ্যালো জ্যাক। তারপর সবার শেষে সেমিকোলন। তাহলে প্রথম প্রথম বলে দিয়েছি যে এই ডকুমেন্টের মধ্যে রাইট করো হ্যালো ওয়ার্ল্ড, তারপরে বললাম যে ডকুমেন্ট ডট রাইট ইয়া করো, এই রাইট করো কি হচ্ছে হ্যালো জ্যাক। এখন যদি আমরা এটা যাই রিফ্রেশ করি তাহলে দুইটাই সে দেখাবে, এটা রাইট করছে তারপর ডকুমেন্টের মধ্যে এটা রাইট করে দিছে। তাহলে বোঝা গেছে। এখানে আরেকটা জিনিস, এখানে আমরা এখানে ডাবল কোটস ইউজ করছে এখানে, তার মানে দুটাই সাপোর্ট করে, জাভাস্ক্রিপ্ট ডাবল কোটস সিঙ্গেল কোটস দুটাই সাপোর্ট করে। হ্যাঁ, তুমি চাইলে ডাবল কোটসও দিতে পারো, সিঙ্গেল কোটসও দিতে পারো। বোঝা গেছে কথা? হুম। আবার এই এই যে আমরা হচ্ছে দুইটা লাইন লিখছি, দুইটা স্টেটমেন্ট মানে দুইটা মানে ইনস্ট্রাকশন, কম্পিউটারকে দুইটা ইনস্ট্রাকশন দিলাম যে এই জিনিসটা রাইট করতে, দেন এই জিনিসটা রাইট করতে। বুঝে গেছে কথা? সেই এই কাজটা করলো, তারপর দেন পরের কাজটা করলো। প্রথমটা কাজ করার প্রথম ইনস্ট্রাকশনটা যেহেতু শেষ হয়েছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের শেষে একটা করে সেমিকোলন, এখানে একটা সেমিকোলন, এখানে একটা সেমিকোলন। যেমন আমরা একটা সেন্টেন্স শেষ হইলে কি দেই, ফুল স্টপ। এখানে একটা ইনস্ট্রাকশন শেষ হইলে কি দিতে হবে, সেমিকোলন। বোঝা গেছে? এভাবে আমরা সেমিকোলন দিয়ে দিয়ে একাধিক অনেকগুলো কি স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন লিখতে পারবো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করবে আমরা কিভাবে দেখাইতে চাই। এটা বাই ডিফল্ট এইভাবে আসছে। এখন যদি আমরা চাই যে এটা এই যে এরকম যদি আমরা দেখলাম নিচে নিচে আসলো, তো এটা নিচে এটা নিয়ে আসতে গেলে আমরা কি করতে পারি, ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। তাহলে আমরা এই যে এখানে এইচটিএমএল এর এই যে ডাবল কোটস এর ভিতরে একটা ব্রেক ট্যাগ দিলাম, যেভাবে ব্রেক ট্যাগ লিখি। বুঝা গেছে কথা? তাহলে আমরা যদি দেই, এই যে নিয়ে চলে আসলাম। আমরা চাইলে এটা আলাদাভাবে একটা ডকুমেন্ট লিখে দিতে, একটা ইনস্ট্রাকশন লিখে দিতে পারতাম যে ডকুমেন্ট ডট রাইট, তারপর হচ্ছে প্যারেনথেসিস ডাবল কোটস এর ভিতরে বললাম যে বিআর ট্যাগ। বুঝা গেছে কথা? এভাবেও দিতে পারতাম। যদি আমরা এটা লেখার পর সেভ করার পর রিফ্রেশ করি, এই যে নতুন আরেকটা লাইন তৈরি হয়েছে, কার কারণে, বিআর ট্যাগের কারণে। বুঝা গেছে? তাহলে এইভাবে হচ্ছে আমরা আউটপুট দেখাইতে পারি। আবার এইচটিএমএল মানে এইচটিএমএল কোডকেও আমরা ডকুমেন্টে অ্যাড করতে পারি। তো আমরা সাধারণত এটা ইয়াতেই লিখি, বডিতে এইভাবে লিখি, কিন্তু এই জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখার কারণটা কি, জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখার কারণ হচ্ছে এটা ডাইনামিকলি অ্যাড করা যাবে, যে আমরা প্রথম যখন ইয়ে থাকবে তখন হবে না, পরে যখন ইউজার ক্লিক করবে এটা করবে এটা সেটা তখনই অ্যাড হবে। বুঝে গেছে কথা? তাহলে ওটা ডাইনামিকলি অ্যাড হচ্ছে না। হুম। এই জন্য আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো অ্যাড করব। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা যেভাবে তাহলে দেখলাম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে চাইলে কি করতে পারি, আমাদের ডকুমেন্টের মধ্যে এচটিএমএল ফাইলের মধ্যে কোনো কিছু কি করতে পারতেছি, রাইট করতে পারতেছি। হ্যাঁ, আমি যদি এখানে ডাবল কোটসের ভিতরে h1 এর মধ্যে দেই, আচ্ছা h1 লিখে এখানে আমরা h1 লিখলাম, লিখে আমরা লরেম 5 ওয়ার্ড দিলাম। এই টেক্সটটাকে আমরা এখানে কাট করে আমরা যে ডকুমেন্টের মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই যে ডকুমেন্ট ডট রাইট বলে দিলাম যে রাইট করো কি এই যে এচটিএমএল এর এই এলিমেন্টটা দেওয়ার পর এখন যদি আমরা একটু সেভ করার পর রিফ্রেশ করি তাহলে এই যে একটা এইচটিএমএল এলিমেন্ট চলে আসছে। বোঝা গেছে কথা? তাহলে আমরা এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো কোথায় লিখলাম, এইচটিএমএল এর হেড ট্যাগের ভিতরে। তো আমরা চাইলে হেড ট্যাগের ভিতরে না লিখে এখানে কাট করে আমরা কোথায় লিখতে পারবো, বডিতে। আবার
হেডের মধ্যেও লিখতে হবে, দুই জায়গায় লিখতে হবে, হেডের মধ্যেও রাখলাম বডিতেও রাখলাম। এখন যদি আমি সেভ করি তাহলে দুইবার আসবে, যে এগুলো হেডের থেকে আসতেছে, এগুলো বডি থেকে আসতেছে, দুই জায়গায় লেখা যাবে। বুঝা গেছে কথা? কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে, এবং সবাই এটাই লিখে, এটাই লিখতে হবে তোমাদের, সেটা হচ্ছে কি, এই যে জাভাস্ক্রিপ্ট কোড বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে ঠিক তার মানে সবার শেষে, বডির ঠিক শেষে, যে আমরা এই যে বডি ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ এবং বডির ক্লোজিং ট্যাগ আছে না, এইখানে আমি বডিতে বিভিন্ন ধরনের এইচটিএমএল এর কোড লিখবো, লেখার পর ওই এইচটিএমএল কোডগুলো যখন শেষ হয়ে যাবে, বডিটা ক্লোজ করব, ঠিক তখনই কি করতে হবে, হ্যাঁ স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হয়। বুঝা গেছে কথা? কারণটা হচ্ছে কি, আমরা এইখানে যদি কোনো একটা লিখি, এইখানে কোনো আমাদের জাভাস্ক্রিপ্টের লজিক লিখি, তো দেখা যাচ্ছে একটা লজিকে কাজ করতে অনেক সময় লাগতেছে। বুঝা গেছে কথা? তো আমরা জানি যে যখন কম্পিউটার কোড রান করে তখন লাইন বাই লাইন কাজ করে, হ্যাঁ, প্রথম থেকে আসে লাইন কাজ করতে করতে নিচের দিকে আসে। তো এইখানে এসে তখন দেখবে যে অনেকগুলো কাজ করতে হচ্ছে, অনেক লজিকের কাজ করতে হচ্ছে, তখন সে একটু কি হবে, একটু সময় নিবে। এই কাজগুলো এক্সিকিউট না করে সে পরের লাইনে যাবে না, তখন কি হয়ে যাবে, আমাদের এইগুলো কি হয়ে যাবে, স্টাক হয়ে থাকবে, পরের ইয়াগুলো লোড হবে না। বুঝা গেছে কথা? যেহেতু আমরা এইচটিএমএল এর কোডে কোনো লজিক টজিক লিখি না, সরাসরি এইচটিএমএল কোডগুলো আমাদের দেখা যাবে ওয়েব পেজের মধ্যে, তারপর সবার শেষে জাভাস্ক্রিপ্টের কোডগুলো রান হবে, এই জন্য আমরা কি করি, বডির আগেই লিখি। বুঝা গেছে কথাটা? আরেকটা জিনিস, আমরা যদি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে গিয়ে এখানে কোনো একটা ভুল করে ফেলি, ইরর করে ফেলি, ইরর করে ফেলি, তখন ওইটা ওইখানে, হ্যাঁ, সামনে যাবে না, ওইখানে যা ইরর শো করে ওইখান থেকে ইন্ড হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই যে এইচটিএমএল এর মধ্যে কোনো একটা ডকুমেন্ট মানে ধরবো, যেমন আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে কিছু টেক্সট লিখলাম, লরেমের কিছু টেক্সট লিখলাম। এখন আমরা চাচ্ছি এই যে আমাদের যে ইয়া আছে, আমাদের কি বলে, প্যারাগ্রাফের ভিতরে এইটাকে আমরা কি মডিফাই করতে। তো এখন আমার জাভাস্ক্রিপ্ট থেকে কি করতে হবে, এখানে ধরতে হবে প্যারাগ্রাফটাকে। তো জাভাস্ক্রিপ্ট যদি উপরে লিখি, সে তো খুঁজে পাবে না, সে খুঁজে পাবে কি, এখানে যে কোডগুলো লিখছি তার উপরের কোডগুলো থেকে। বোঝা গেছে কথা? কারণ সে যখন এই কোডটা রান করতেছে তখন তো উপরের কোডগুলো এখন এক্সিকিউট হয়েছে, নিচের গুলো তো এখনো হয়নি, তাহলে নিচের কোনো কিছুকে সে তো আর খুঁজে পাবে না। বোঝা গেছে কথা? সে উপরের গুলো যেগুলো রান হয়েছে, অলরেডি এক্সিকিউট হয়ে আসছে, সেগুলোকে সে খুঁজে পাবে। তা এখন আমরা যদি এটাকে চেঞ্জ করতে যাই, তাহলে জাভাস্ক্রিপ্ট কোডগুলো এটার পরে লিখতে হবে। বোঝা গেছে কথা? উপরে লিখলে সে কোডটা কাজ করবে না। বোঝা গেছে? এই জন্য আমরা জাভাস্ক্রিপ্ট কোড অলওয়েজ কোথায় লিখি, হুম, যদিও এখানে লেখা যায়, কিন্তু আমরা কখনোই এখানে লিখবো না। বুঝছো তাবিব? হুম, ইন্টারনাল, এক্সটার্নাল আর ইনলাইন। তাহলে এখন যেটা আমরা জাভাস্ক্রিপ্ট শিখলাম সেটা কি কি বলা যাইতে পারে বলো দেখি? এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। বুঝা গেছে কথা? আর এক্সটার্নাল হচ্ছে বাইরের কোনো ফাইলে। আর আর একটা কি ছিল, ইনলাইন। হ্যাঁ, আমরা যে এখনই দেখলাম যেটা, হ্যাঁ লাইট জ্বলতেছিল, সেটা হচ্ছে, হ্যাঁ ইনলাইন ছিল, মানে আমাদের ওই যে এইচটিএমএল ফাইলের মানে এইচটিএমএল এর এলিমেন্টের সঙ্গেই জাভাস্ক্রিপ্টটা লিখছিলাম, তো এটা হচ্ছে ইন্টারনাল। তো এখন আমরা যদি এক্সটার্নাল শিখি, করি, ইন্টারনাল করলাম। আচ্ছা, তাহলে আমরা ডেফল্টের মধ্যে আরেকটা ইয়া করি, ফাইল বানাই, নাম দিই হচ্ছে মেইন। হ্যাঁ, এই নামটা ম্যাটার করে না, যে কোনো নাম দিতে পারে যে ইচ্ছা। যেটা কমন প্র্যাকটিস হচ্ছে, জাভাস্ক্রিপ্টের নাম লেখে কেউ মেইন, অথবা অনেকে লেখে কাস্টম, এরকম। তারপর ফাইল এক্সটেনশনটা অবশ্যই হইতে হবে জেএস, হ্যাঁ, মানে জাভাস্ক্রিপ্ট। তাহলে এটা হচ্ছে আমরা কি করলাম, জাভাস্ক্রিপ্ট ফাইল বানাইছি। বোঝা গেছে কথা? এখন এই ফাইলটাকে লিংক করতে হবে। কি করতে হবে? লিংক করতে হবে কার সঙ্গে? এসটিএল ফাইলের সঙ্গে। তো এই যে দুই ভাবেই লিংক করা যায়, টাইটেলের পরে অথবা বডির
মধ্যে শেষে, সবার শেষে। বুঝে গেছে কথা? বুঝছো? তো আমরা হচ্ছে যদি এখানে বডিতে আসি, এই যে এখানে আমরা এখন এগুলোকে সরাই ফেলি, এখান থেকে এগুলোকে সরাই ফেললাম, তাহলে আমাদের এখন জাভাস্ক্রিপ্ট কোড নাই এইচটিএমএল ফাইলের মধ্যে। বুঝে গেছে কথা? এটাই বেস্ট প্র্যাকটিস হচ্ছে, মানে সবগুলা কোডকে আলাদা আলাদা করে অর্গানাইজ করা, তাহলে অর্গানাইজ ভাবে থাকে। সিএসএস এর জন্য সেপারেট ফাইল, এইচটিএমএল এর জন্য সেপারেট ফাইল, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য সেপারেট ফাইল। তাহলে এখন যদি আমরা হচ্ছে এইটাকে লিংক করতে যাই, তাহলে আবার কি করতে হবে? সোর্স অ্যাক্টিভিটি ইয়াটাই লিখতে হবে। কিটা লিখলাম আমরা? লিংক কিসের জন্য? সিএসএস এর জন্য। আর ইয়ার জন্য স্ক্রিপ্ট ট্যাগ। তাহলে স্ক্রিপ্টের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ থাকবে। এই স্ক্রিপ্ট ট্যাগের সঙ্গে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সোর্স অ্যাট্রিবিউট, সোর্স। তারপর ভ্যালু হিসেবে ওই যে ফাইলের নেমটা দিতে হবে। কি নাম? ইন্ডেক্স মেইন ডট জেএস, যেভাবে আমরা অন্যান্য ফাইলের সোর্স দেই। তাহলে হ্যাঁ, আমি বোঝা গেল? তাহলে আমরা কি করলাম? আমাদের এক্সটার্নাল যে স্ক্রিপ্ট ফাইলটা আছে সেটা আমরা আমাদের এইচটিএমএল ফাইলের সঙ্গে অ্যাড করে দিলাম। বুঝে গেছে কথা? একটু আগে আসো, আগে আসো একটু। এখন যদি আমরা এটাতে লিখি যে ডকুমেন্ট, হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে আমি বললাম একটা h2 মধ্যে দিলাম হ্যালো জেস, h2 ক্লোজ। বোঝা গেছে? তাহলে আমি এখন কি করলাম? আমাদের মেইন জেএস এর মধ্যে ডকুমেন্ট ডট রাইট করে বললাম কি হ্যালো জেএস h2 এর মধ্যে লিখলাম। এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পর আমি যদি এটাকে নতুন করে রান করি, তাহলে এই যে হ্যালো জেএস দেখাচ্ছে। বোঝা গেছে? হুম? কোনটা? হ্যাঁ, কোন উপরে? ও, মানে এই মানে এই তুমি, আমি বলতে চাচ্ছ যে এইটা কি তুমি হ্যালো জেএসটা প্যাকের উপরে নিতে চাও, সেজন্য কি করবা? হ্যাঁ, আগে ওর কথার উত্তর দেই, এখন এটা এক এক করে বলো। এটা উপরে লিখতে চাইলে কি করতে পারো নাকি? এই যে এটা আমরা, ওটা না, তাহলে এই যে এই প্যারাগ্রাফের উপরে আমাদের জাভাস্ক্রিপ্টের ইয়াটা আছে, এটা পাঠিয়ে দিতে হবে। এখন আমরা এভাবে আমরা দেখবো কিভাবে আমরা মানে ইয়া করি। যেমন আমরা যদি এখানে h1 এর মধ্যে h1 লিখে রাখলাম, হ্যাঁ, লিখে এখানে একটা আইডি দিয়ে রাখলাম, আইডি দিয়ে রাখলাম যে এটা টাইটেল। কি দিলাম? টাইটেল, কিন্তু কোনো টেক্সট নাই। তাহলে এ কোথায় লিখছে? এটা প্যারাগ্রাফে উপরে। এখন যদি আমরা যাই রিফ্রেশ করি, যে কোনো কিছু নাই কিন্তু। আমরা এখন কি করব? এই হ্যালো ওয়ার্ল্ডটাকে কোথায় পাঠাবো? উপরে। তাহলে আমরা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে এখন কিন্তু এটা আমরা নিচে অ্যাড করছি, তো জাভাস্ক্রিপ্ট থেকে যেগুলো আসবে সেগুলো কিন্তু এই যে এগুলোর পরে আসবে। যেমন জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা নিচে অ্যাড করছি না, তাহলে কি আসবে? সেগুলো নিচে আসবে। এখন যদি আমরা এটাকে উপরে পাঠাইতে যাই, ওই জন্য উপরে একটা এলিমেন্ট নিলাম, যে এলিমেন্টটা এমটি, ফাঁকা, যেটা প্যারাগ্রাফের উপরে। এখন আমরা এটাকে আপাতত বাদ দিয়ে আমরা ডকুমেন্টটাকে ধরবো। ডকুমেন্ট মানে পুরো ডকুমেন্ট থেকে বলবো যে গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, যে একটা এলিমেন্ট ধরো, গেট করো বাই আইডি, আইডি দিয়ে। হ্যাঁ, তাহলে আইডি দিয়ে ধরার জন্য আমরা এখানে বলবো প্যারেনথেসিস, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কোটস, সিঙ্গেল কোট অথবা ডাবল কোটস। তারপর আমাদের আইডি নেমটা দেবো। আইডি নেমটা কি? টাইটেল। হ্যাঁ, তাহলে এখানে আইডি নেমটা দিয়ে দিলাম টাইটেল। তাহলে সে কি করলো? একটা ওই এলিমেন্টটাকে কি ধরে নিয়ে আসলো। আমাদের যে এইচটিএমএল ডকুমেন্ট আছে, এই যে পুরো এইচটিএমএল ডকুমেন্ট, সেই এইচটিএমএল ডকুমেন্ট, প্রথমে এইচটিএমএল ডকুমেন্টটা গেল, যাওয়ার পর একটা এলিমেন্ট খুঁজে বের করলো আইডি দিয়ে, যেটা আইডি হচ্ছে টাইটেল, সে সেটাকে ধরলো। ধরার পর আমরা এখানে ইকুয়াল দিয়ে বলে দিলাম যে এইটার, আচ্ছা সরি, আগে বলতে হবে ডট ইনার এইচটিএমএল বা ইনার টেক্সট, মানে এটার ভিতরের এইচটিএমএল। হ্যাঁ, সেটা ইকুয়াল হবে। এখন আমরা কি দিতে চাই? যে হ্যালো জ্যাক না হ্যালো জেএস। তাহলে আমরা বললাম হ্যালো জেএস,
আচ্ছা, এগুলো অনেক পরের পড়া। বলতে বলতে কোথায় হ্যালো জেস দেয়া আছে? এই যে এখন দিলাম, এখন আসলো, এই যে দেখলা। আমি তাহলে ডকুমেন্টটাকে ধরলাম, কি দিয়ে তার একটা এলিমেন্টকে খুঁজে বের করলাম আইডি নেম দিয়ে। কি আইডি নেম? টাইটেল। সেটা ইনার এস্টিমেল মানে ওর ভিতরের এস্টিমেল, সেটা ইকুয়াল বলে দিলাম যে হ্যালো জেস, ওইটার ভিতরে হয়ে যাবে হ্যালো জেস। এই যে এটা এখন হয়ে গেল হ্যালো জেস। তাহলে সে এই ডকুমেন্টটাতে গেল, যাওয়ার পর যাওয়ার পর হচ্ছে একটা এলিমেন্টকে খুঁজে বের করলো যার আইডি হচ্ছে টাইটেল। সেটার ইনার এস্টিমেল মানে এর ভিতরে এস্টিমেল অ্যাড করে দিল কি হ্যালো জেস। আমরা যদি এখন রিফ্রেশ করি, এই যে এখন উপরে চলে আসছে। বুঝলা? বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, এইভাবে লিখে নিই। হ্যাঁ, আমি কি আজের কথা বলে ক্লাসের মধ্যে? সেকশন দেওয়া আছে, হোয়ার জেস হোয়ার টু মানে কোথায় লিখতে হবে। প্রথমে বলে দিছে যে শুধু হেডিং গুলো পড়লেই একদম রিভিশন হয়ে যায়। কোথায়? জাভাস্ক্রিপ্ট ইন হেড। এই যে হেডের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখে দিছে। শেষ। আবার এখানে বলে দিছে যে ইন দিস এক্সাম্পল জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ প্লেসড হেড সেকশন অফ অ্যান এচটিএমএল পেজ। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা চাইলে জাভাস্ক্রিপ্ট কোথায় লিখতে পারি? বোর্ডের ভিতরে। এই যে বোর্ডের ভিতরে স্ক্রিপ্ট ট্যাগের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের ভিতরে। আবার বলছে যে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। কি বলছে? এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট এই যে এখানে বলে দিছে যে স্ক্রিপ্ট ক্যান অলসো বি প্লেসড ইন এক্সটার্নাল ফাইল। এই যে স্ক্রিপ্ট কোড গুলা এক্সটার্নাল ফাইলও আমরা কি করতে পারি? লিখতে পারি। হ্যাঁ, লেখার পর এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে ওই ফাইলের লিংকটা দিয়ে দিতে হবে, যেভাবে আমরা সিএসএস করছি, ইমেজ সোর্স অ্যাড করছি এভাবে। তো এইখানে এই যে হাইলাইটের মধ্যে যেটা দেখায় সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি ইউনিভার্সিটিতে সরি কোনো কোম্পানিতে ভাইবা দিতে যায়, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখান থেকেই করে। এই যে হাইলাইট বলছে যে প্লেসিং স্ক্রিপ্ট অ্যাট বটম অফ দ্য বডি এলিমেন্ট ইমপ্রুভ দ্য ডিসপ্লে স্পিড বিকজ স্ক্রিপ্ট ইন্টারপ্রেশন, তারপরে স্লো ডাউন দ্য ডিসপ্লে। আমি যেটা এখন বুঝাইলাম, বলছে যে স্ক্রিপ্ট প্লেসিং স্ক্রিপ্ট অ্যাট দ্য বটম অফ বডি, বডির বটমে এটা যদি আমরা ইয়া করি তাহলে কি হয়? ডিসপ্লে স্পিডটা বেড়ে যায়। আচ্ছা, আরেকটা বলছে যে এক্সটার্নাল স্ক্রিপ্ট ক্যান নট কন্টেইন স্ক্রিপ্ট ট্যাগ। আমাদের যে এক্সটার্নাল স্ক্রিপ্টটা লিখছি, যে আমরা এর আগে লিখছি না এক্সটার্নাল স্ক্রিপ্ট, এখানে কিন্তু আমরা স্ক্রিপ্ট ট্যাগ লিখি নাই। লিখছি কি? যেমন আমরা সিএসএস ফাইলের মধ্যে এক্সটার্নাল ফাইলের মধ্যে স্টাইল ট্যাগটা লিখি নাই, তেমনই সেটাই বলছে এখানে। আচ্ছা, বলছে যে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্টেজ, মানে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট যদি আমরা লিখি তাহলে কি অ্যাডভান্টেজ পাবো? ইট সেপারেটেড কি এইচটিএমএল কোড থেকে এটা আলাদা করে ফেলে। তারপর ইজিয়ার টু রিড, মেইনটেইন। তারপর জাভাস্ক্রিপ্ট ক্যাশ জাভাস্ক্রিপ্ট ফাইল স্পিড আপ দা লোড। মানে আমাদের কোন একটা আমরা যখন হচ্ছে, হ্যাঁ এটা ক্যাশ হয়ে যায়। ক্যাশ হয় বলতে কি, আমাদের এই যে এটা পুরো ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ফাইল একটা, যখন আমরা হোম পেজটা ব্রাউজ করছি ওটা অলরেডি ব্রাউজার কি করে নিছে? লোড করে নিছে। হোম পেজ থেকে আমরা যখন অ্যাবাউট পেজে যাচ্ছি আগে থেকে ওটা লোড করাই আছে, ওটা আর নতুন করে কি হচ্ছে না, লোড করতে হচ্ছে না। তাহলে ক্যাশ করা, এটাকে বলে ক্যাশ করা থাকলো, তাহলে স্পিডটা বেড়ে গেল আমাদের ওয়েবসাইটের ব্রাউজিং স্পিড। বুঝে গেছে কি? হ্যাঁ বলো। হ্যাঁ, ইংলিশও দিতে পারি, বাংলাও দিতে পারি। এখানে আমি কোশ্চেন দিয়ে দিলাম। এমসিকিউ থাকবে না, এমসিকিউ থাকলে আমি লিখি বর্ণনামূলক। হ্যাঁ, এই যে সৃজনশীলের 2 নাম্বার 3 নাম্বার দিছো না? হ্যাঁ, ঘটা পরে, খ আর গর মতো পরীক্ষা দিতে হবে, পরের দিন পরীক্ষা দিবে ওরা। ড্রপ আউট
চলো আজকে যে একটা অ্যাপ্লিকেশন রেডি করে রাখি। শুধু ওই ল্যাপটপ যার দিন আসে ওই ল্যাপটপটা নিয়ে আমাকে দিয়ে দেয় আবার। এটা ল্যাপটপ কেন ফেরত যাবে নাকি? আমরা ল্যাপটপটা মেরে দিব। হুম, না না, এটার বাজেট তো আগেই হয়ে গেছে। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, একটা হচ্ছে ইনার স্ট্রিমের, যেটা একটু আগে আমরা দেখলাম, একটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, যেটা আমরা অলরেডি দেখছি, আরেকটা হচ্ছে উইন্ডো ডট অ্যালার্ট, আরেকটা হচ্ছে কনসোল ডট লগ। এর আগে এখন আমরা দেখলাম না যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এচটিএমএল, কোন একটা এইচটিএমএল ফাইলের ইনারের মধ্যে ভ্যালুটা দিয়ে দেয়া, তাহলে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এটা একটা উপায়। এটা কি দেখছি আমরা, ডকুমেন্ট ডট রাইট লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে আমরা যে, হ্যাঁ, আমি যদি বলি যে এখানে কি দেখবো, যে হ্যালো জ্যাক, এটা একটা উপায়। হ্যাঁ, তাহলে আমরা কি করব দেখতে পাবো। এখন যদি আমরা দেখি, এই যে হ্যালো জ্যাক চলে আসছে। তাহলে আরেকটা কি উপায় আছে এখানে, কনসোল ডট লগ, ঠিক ডকুমেন্ট ডট রাইটের মতো কনসোল ডট লগও, কনসোল, তারপর হচ্ছে কি ডট লগ, ডকুমেন্ট ডট রাইট আর কনসোল ডট লগ, এটার মধ্যে প্যারেনথেসিস দিতে হবে। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করব, এটা দেখে রাখা ভালো কখন কোনটা কাজে কাজে লাগবে। হ্যাঁ, আর এটা হচ্ছে কনসোল ডট লগ, এই কনসোল ডট লগ এর মধ্যে আমি বলে দিলাম, এখানে বলে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড এটা লিখলাম। লেখার পর এগুলো সবার শেষে প্যারেনথেসিস সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, দিলাম। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, কনসোল ডট লগের মধ্যে আমরা কি লিখছিলাম, হ্যালো, এটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে আমরা এটাকে একটু কনসোলে প্রিন্ট করতে বলছি। এখন যদি কনসোলটা প্রিন্ট, কনসোলের আউটপুটটা আমরা কিভাবে দেখবো, এই যে ব্রাউজারে রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম, আগের মতো করে যেভাবে আমরা আসি, ইন্সপেক্ট করে এইভাবে আসবো, অথবা কিভাবে আসতে পারি, এখান থেকে কি মোর টুলস, তারপর হচ্ছে ডেভেলপার টুলস, এখানে আসলে এইভাবে আসতে পারবে, দুইভাবেই আসা যায় এখানে। হ্যাঁ, তো এখানে আসার পর এই যে এখানে কনসোল নামে একটা ইয়ে আছে না, এই যে কনসোলে এসে দেখি এই যে হ্যালো ওয়ার্ল্ড। কারণ আছে, কারণ আমরা যখন বড় বড় প্রোগ্রাম লিখবো তখন আমরা আউটপুটে দেখবো না, আমরা কনসোলে দেখবো যে এটার আউটপুট ঠিক কি আসতেছে, ওই অংশটুকু জাস্ট, হ্যাঁ, চেঞ্জ মানে এটা দেখার জন্য। ধরো আমরা একটা প্রসেস করছি, ওটা আমরা ইয়াতে ডকুমেন্টে দেখতে পাচ্ছি না, তখন আমাদের ভ্যালুটা কি মানে ডকুমেন্টে দেখাচ্ছি ইরর আসতেছে, তখন আমরা কনসোলে টুক করে দেখি যে এইটার ভ্যালু কি আছে, হ্যাঁ, ইররটা কি, ভ্যালুটা কি, এগুলো কনসোলে দেখি। হ্যাঁ, বোঝা গেছে কথা? তাহলে এইভাবে আমরা আউটপুট দেখতে পারি। তাহলে এই যে আমরা আগের মতো যেভাবে আমরা হচ্ছে ইয়া করতাম, এই যে রাইট ক্লিক করে ইন্সপেক্ট, তারপর এই যে কনসোল, কনসোলেও কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট এখানেও লিখতে পারি। হ্যাঁ, এই যে এখানেও আমরা লিখতে পারি যে ডকুমেন্ট ডকুমেন্ট আচ্ছা এটা থাক। আরেকটা তাহলে কি গেল, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনার এচটিএমএল আমরা দিয়ে দিতে পারি ডকুমেন্ট ডট রাইট, আর হচ্ছে কনসোল ডট লগ, আর এটা হচ্ছে উইন্ডো ডট অ্যালার্ট, উইন্ডো ডট অ্যালার্ট। তারপর ওই যে আগের মতো প্যারেনথেসিস দিয়ে ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের ভিতর আমরা যেটা দেখাইতে চাই সেটা বললাম, শুধু হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ। হ্যাঁ, সেমিকোলন দিলাম। তারপর হচ্ছে এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, এই যে, হ্যাঁ, এই যে আমরা
অ্যালার্ট আকারে দেখতে পাচ্ছি যে ওটাতে বলেই তো দিচ্ছে, এটার নাম শুনে বলছে। হ্যাঁ সেটাই পাবে, যে উইন্ডো ডট অ্যালার্ট। হ্যাঁ, উইন্ডো যেহেতু একটা গ্লোবাল অবজেক্ট, উইন্ডোটা এই যে যখনই রিফ্রেশ করবে একটা অ্যালার্ট চলে আসবে, বুঝছো? তাহলে এটা উইন্ডো যেহেতু একটা গ্লোবাল অবজেক্ট, উইন্ডোটাকে আমরা ইগনোর করতে পারি, শুধু জাস্ট এখানে বলে দিতে পারি অ্যালার্ট, তারপর বাদ বাকি আগের মতোই সেম। এখন যদি আমরা রিফ্রেশ করি, এই যে হ্যালো বাংলাদেশ, বুঝছো? তাহলে এইটা চারটা উপায়ে কি করতে পারি, এটা কনফার্ম আমি কালকে এটা প্রশ্ন দিয়ে দিব। হ্যাঁ, একবার কমন দিয়ে দিলাম একটা কোশ্চেন। এইভাবে যেভাবে লিখলাম, আমি কিভাবে লিখলাম, তোমার হচ্ছে কি বলে এ ইয়ে আছে না, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টের, ওইখানে একটা ইয়া ছিল, এই যে এইখানে মনে হয় এখান থেকে নিয়ে গেছি। দেওয়া ম্যান্ডেটরি না, কিন্তু এটা দিতে হয়। সেমিকোলন রান, জাভাস্ক্রিপ্টের সেমিকোলন না দিলেও কোড রান করবে, কারণ জাভাস্ক্রিপ্ট প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকোলন বসায় নেয় নিজে থেকেই। কিন্তু আমাদের গুড প্র্যাকটিস হচ্ছে অলওয়েজ সেমিকোলন দেয়, যে সেমিকোলন সেমিকোলন দিলাম না তারপরে যে কোড কাজ করতেছে, অবশ্যই সেমিকোলন দিয়ে লিখতে হবে। বাদ গেলেও সমস্যা নাই, কিন্তু এটা গুড প্র্যাকটিস দিতে হবে, বুঝো নাই? এটা তো যে ইন্টারমিডিয়েট আইসিটি টিচার খাতা কাটতেছে না, যে বইয়ের সঙ্গে হুবহু মিল থাকতে হবে, না হলে কেটে দিবে, বুঝছো? এখন আমরা হচ্ছে এটা গেল, কি গেল এটা, ক্লিয়ার স্টেটমেন্ট। এরপরে যদি কারো ভালো মানে কেউ ভুলে যায়, এখান থেকে এটা রিডিং করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে একটু রিডিং করে নিলে হবে। হ্যাঁ, রুলস এগুলো আমরা ধীরে ধীরে সব শিখবো, সমস্যা নেই। এই যে এখানে বলছে, আচ্ছা স্টেটমেন্ট তো বুঝলাম নাকি, যেমন এই যে একটা স্টেটমেন্ট, এই যে একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, একটা প্রোগ্রাম মূলত সেট আপ স্টেটমেন্ট, অনেকগুলো স্টেটমেন্টের সমন্বয়। তো বলছে যে কম্পিউটার প্রোগ্রাম ইজ লিস্ট অফ ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড বাই এ কম্পিউটার, যেগুলো কম্পিউটার এক্সিকিউট করবে। মানে একটা কম্পিউটার প্রোগ্রাম অনেকগুলো ইনস্ট্রাকশনের লিস্ট, যেগুলো কম্পিউটার কি হয়, কম্পিউটার দ্বারা এক্সিকিউট হয়। হ্যাঁ, ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস প্রোগ্রামিং ইনস্ট্রাকশন আর কল্ড স্টেটমেন্ট। ওই প্রোগ্রামিং প্রোগ্রামিং এর ফিল্ডে ওই ইনস্ট্রাকশন গুলোকে কি বলা হয়, স্টেটমেন্ট। এটাই এখানে বলে দিচ্ছে, এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ইজ লিস্ট অফ প্রোগ্রামিং স্টেটমেন্ট। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম সেম। হ্যাঁ, এখানে বলছে ইন এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আর এক্সিকিউটেড বাই ওয়েব ব্রাউজার, মানে আমাদের যে আমরা প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামগুলো লিখি, এগুলো কোথায় এক্সিকিউট হয়, ব্রাউজারের মধ্যে, সেই কথাটাই এখানে বলছে। তা বলছে জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টে কি কি থাকে, ভ্যালু থাকে, অপারেটরস থাকে, এক্সপ্রেশন থাকে, কিওয়ার্ড থাকে, কমেন্টস থাকে, এগুলো আমরা পরে দেখবো সবগুলা। হ্যাঁ, আচ্ছা এখানে বলছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আর অফেন কল্ড জাভাস্ক্রিপ্ট কোড, বুঝে গেছে? এই যে সেমিকোলনের কথা এখানে বলছে, যে সেমিকোলন সেপারেট জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট, সেমিকোলন দিয়ে জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্টগুলো কি করা হয়। হ্যাঁ, অ্যাড এ সেমিকোলন এট দ্য এন্ড অফ ইচ এক্সিকিউটেবল স্টেটমেন্ট, প্রত্যেকটা এক্সিকিউটেবল স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকোলন অ্যাড করতে বলছে, যে অ্যাড এ স্টেটমেন্ট এট দ্য এন্ড অফ ইচ এক্সিকিউটেবল স্টেটমেন্ট। তারপর বলছে যে হোয়েন সেপারেটেড বাই সেমিকোলন মাল্টিপল স্টেটমেন্ট অন ওয়ান লাইন আর অ্যালাউড, বুঝে গেছে কথা? হ্যাঁ, আমরা যখন সেমিকোলন দিয়ে স্টেটমেন্টগুলোকে সেপারেট করতে করি, তখন একই লাইনে আমরা মাল্টিপল স্টেটমেন্ট লিখতে পাবো। হ্যাঁ, তারপর বলছে যে অন দা ওয়েব ইউ মাইট সি এক্সাম্পল উইদাউট সেমিকোলন, মানে আমরা সেমিকোলন ছাড়াও স্টেটমেন্ট দেখতে পাবো। হ্যাঁ, বলছে যে এন্ডিং স্টেটমেন্ট উইথ সেমিকোলন ইজ নট রিকোয়ার্ড বাট হাইলি রিকমেন্ডেড, বুঝে গেছে কথা? রিকোয়ার্ড না, কিন্তু অবশ্যই দিতে হবে, দেওয়া উচিত, বুঝে গেছে? আরেকটা জিনিস বলছে জাভাস্ক্রিপ্ট হোয়াইট স্পেস, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা যদি এক স্পেস লিখি, এগুলো সে ইগনোর করে, বুঝে গেছে কথা? যেমন এই স্টেটমেন্টের মধ্যে
এই যে এই ইকুয়াল সাইনের আগে পিছে স্পেস দেয়া আছে, আর এখানে নাই, দুটো একই অর্থ। বুঝা গেছে কথা? চাইলে আমরা দিতে পারি, না দিতে পারি, কিন্তু বলছে যে এ গুড প্র্যাকটিস ইজ টু পুট স্পেস অ্যারাউন্ড অপারেটর। অপারেটর মানে হচ্ছে কি, ওই যে চিহ্নগুলো, গাণিতিক চিহ্ন, হ্যাঁ বিভিন্ন ধরনের চিহ্নগুলো আছে, এগুলো দুই সাইডে স্পেস দেয়া, এটা একটা গুড প্র্যাকটিস। যেমন এই যে এখানে লিখছে দুই দিকে স্পেস দিচ্ছে, এখানে লিখছে দুই দিকে স্পেস লিখছে, স্পেস ছাড়া দিলেও কাজ করতো। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইন লেন্থ এন্ড লাইন ব্রেক। তো জাভাস্ক্রিপ্ট আমরা লিখতে পারি এক লাইনে অনেকগুলো লিখতে পারি, কিন্তু কখনোই 80 ক্যারেক্টারে বেশি লেখা উচিত না। কোথায় আছে? এই যে 80 ক্যারেক্টারে বেশি লেখা উচিত না একটা লাইনে, 80 ক্যারেক্টারে বেশি লেখা উচিত না। যদি বেশি হয়ে যায় তখন কি করতে হবে? পরের লাইনে নিয়ে আসতে হবে। বুঝে গেছে কথা? আচ্ছা, লাইন যখন আমরা ব্রেক করব, অলওয়েজ বেটার হচ্ছে যেখানে অপারেটর আছে, অপারেটর নিয়ে আমরা পরে পড়বো, সেইখান থেকে লাইন ব্রেক করা। যেমন এইখানে আমাদের কিন্তু আরো বেশি হইতো 80 ক্যারেক্টার, কিন্তু তারা কোথায় ব্রেক করছে? এইখানে, কারণ এইখানে একটা অপারেটর আছে। বুঝে গেছে কথা? বোঝো নাই? যেমন আমরা আমাদের এই যে এইটাতে মনে করো 80 ক্যারেক্টারের কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, মনে করো এখানে 100টা ক্যারেক্টার আছে, তাহলে বেটার হচ্ছে কি পরের লাইনে নিয়ে আসা, বাকি টুকু কি পরের লাইনে নিয়ে আসা। তো আমাদের ইয়া হচ্ছে এইখান থেকে 80 ক্যারেক্টার হয়ে গেল, তো এইখান থেকে আমরা তো আর পরের লাইনে লিখতে পারি না, এইখান থেকে নিয়ে যেতে পারবো না। বুঝে গেছে কথা? জিরো আসতেছে। হ্যাঁ, যে কোনো একটা অপারেটর থেকে ব্রেক করতে হবে। অপারেটর কোথায় আছে দেখো, এই যে এখানে ইকুয়াল, এইখান থেকে আমরা এই ব্রেক করতে পারি। বুঝলা কথা? হ্যাঁ। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কোড ব্লকস, আচ্ছা এটা আমরা পরে পড়বো। হ্যাঁ, আচ্ছা জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। কিওয়ার্ড আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে ইনস্ট্রাকশনের জন্য যে ওয়ার্ড গুলো ইউজ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। যেমন হচ্ছে এখানে কি কি কিওয়ার্ড আছে বলো দেখি। হ্যাঁ, প্রত্যেকটা একটা করে কনসোল, লগ, অ্যালার্ট, উইন্ডো লিখছিলাম, উইন্ডো, ডকুমেন্ট, গেট এলিমেন্ট বাই আইডি, ইনার এস্টিমেল। হ্যাঁ, এগুলো সবগুলোই কিওয়ার্ড। এটা কি কিওয়ার্ড? এগুলো হ্যালো জেস, কারণ আমরা এগুলো ইচ্ছা মতো দিতে পারি, এগুলো চেঞ্জ হয়, ঠিক না? তাহলে এই যে একটা লিস্ট আছে ভার কিওয়ার্ড, এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট আমরা এগুলো ব্যবহার করতে করতে শিখে যাব। বুঝে গেছে কথা? আচ্ছা, আচ্ছা এখন সিনট্যাক্স পড়ি। আচ্ছা, সিনট্যাক্সে তেমন কিছু নাই, জাস্ট বলে দিই। আচ্ছা, এই সিনট্যাক্সে পড়ার মধ্যে কিছু নাই, এটা বাদ। হ্যাঁ, এটা আপাতত বাদ থাকবে। সিনট্যাক্স কি এক কথায় বলে দেই, এই যে আমরা যে জাভাস্ক্রিপ্ট মানে কোডগুলো লিখছি, এই কোডগুলো লেখার পদ্ধতিটাই হচ্ছে সিনট্যাক্স। বুঝে গেছে কথা? এই যে কোডগুলো লিখছি, প্রোগ্রামিং এ কোড লিখছি, এটাকে কি বলা হয়? সিনট্যাক্স। মানে জাভাস্ক্রিপ্টের কোডের সিনট্যাক্স। বুঝে গেছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স। আরেকটা জিনিস পড়লে আজকে ক্লাস শেষ। এই কমেন্টস, এই কমেন্টসটা আমরা আগেই পড়ে আসছি। কোথায় বলো দেখি? এইচটিএমএল এ কমেন্ট কি দিয়ে করতাম? স্ল্যাশ দিয়ে করতাম, কিন্তু কি লিখে কমেন্ট করতে হয় সেটা তো জানতাম। অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ডাবল হাইফেন, তারপর এই পাশেও, হ্যাঁ ডাবল হাইফেন কার্লি ব্রেস, একদিকে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, একদিকে বা প্রথম দিকে থাকবে কি হচ্ছে একটা এক্সক্লামেশন সাইন। মনে আছে? হ্যাঁ, জানতে হবে না? এই যে যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে কমেন্ট করার সিস্টেম নাকি, এটা কার? তারপর হচ্ছে সিএসএস এ কি স্ল্যাশ স্টার। হ্যাঁ, এটা এইচটিএমএল এ যেটা, এইচটিএমএল এ যেটা করছিলাম জাভাস্ক্রিপ্টে কমেন্ট করার সিস্টেমটাও সেম, একই। বুঝে গেছে কথা? যেমন আমি যদি এইটুকু পুরোটাকে কমেন্ট করতে চাই জাভাস্ক্রিপ্টে, ধরো ওই যে আগের মতো করে জাভাস্ক্রিপ্ট এটা সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিলাম। আচ্ছা, এটা মাল্টিলাইন হইলো না, তাহলে কি করতে হবে? এই যে ইয়াতে কি লিখছিলাম, স্ল্যাশ, তারপর কি স্টার, তারপর শেষ করতে হবে কি স্টার স্ল্যাশ, এটা কমেন্ট হয়ে গেল। তাহলে কি এটা কাজ করবে? আর কাজ করবে না। তাহলে যদি আমরা দেখি রিফ্রেশ দেই, এটা কাজ করতেছে না। বুঝে গেছে কথা?
তাহলে আমরা সিএসএস কোডে যেভাবে কি করছিলাম, কমেন্ট করছিলাম, এখানেও সেম। আচ্ছা, এইখানে একটু অল্প একটু ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে এখানে দুই ধরনের কমেন্ট করা যায়, একটা হচ্ছে মাল্টি লাইন আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন। বুঝে গেছে? তো মাল্টি, এখানে আমরা যেটা কমেন্ট করলাম এটাকে বলা হয় মাল্টি লাইন, মানে একসঙ্গে একাধিক লাইনকে কমেন্ট করা। এইভাবে মাল্টি লাইন করতে পারি। আর সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য সহজ উপায় আছে, যেমন আমি যদি এখানে লিখি, হ্যাঁ, অ্যালার্ট লিখলাম না, এটাকে আমি যদি কমেন্ট করে রাখতে চাই তাহলে কি করতে হবে, সামনে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। বুঝে গেছে? তাহলে এটা কমেন্ট হয়ে গেল। এটা হচ্ছে সিঙ্গেল লাইনের ক্ষেত্রে কাজ করতে হবে, একটা লাইন, হ্যাঁ, শুধু সামনে। বুঝে গেছে কথা? তাহলে এটা আর কি করবে না, কাজ করবে না। বুঝে গেছে? তাহলে আমরা কি করব, কোথা থেকে পড়লাম, কমেন্টস থেকে। কমেন্টস, সিনট্যাক্স, স্টেটমেন্ট, তারপর কি আউটপুট, তারপর হচ্ছে হোয়ার টু, তারপর ইন্ট্রোডাকশন আর হোম। বুঝছো? কারো কনফিউশন থাকলে সে পরে গ্রুপে আলোচনা করতে পারে। কালকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট, আমরা ভেরিয়েবল শিখবো। ভেরিয়েবল হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ফান্ডামেন্টাল মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফান্ডামেন্টাল টপিক। এই ভেরিয়েবল শিখলে ধরো মানে 50% তোমার কভার হয়ে গেছে।